ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুঁশ হারায় ফেলছেন। এই চুপ্পু মুজিব বাহিনীর লোক, ট্রেন্ড লোক, মুজিব বাহিনীকে ট্রেন করছে। বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে হাসিনা সব কয়টা ট্রেন্ড লোক, আব্দুল হামিদও ট্রেন্ড লোক। এমন দাগী অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই গণ অভ্যুত্থান, বিপ্লব, শত শত শহীদের আত্মদান, অজস্র মানুষের অঙ্গহানি, অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরতেই হচ্ছে, সরে যেতেই হচ্ছে, তাকে পদত্যাগ করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে। তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন, এটার কনসিকোয়েন্স কি? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে? স্পিকার নেবে? দর্শক, ইতিমধ্যে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এই স্বৈরাচারের ঘনিষ্ঠ রাষ্ট্রপতি এখনও পদত্যাগ করেনি। সব মহল থেকে এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তোলা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ২০ দাঁত বসিয়ে দিতে পারে এই রাষ্ট্রপতি। এই নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। চুপ্পু 1983 সালে স্পেশাল বিসিএস দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় মুনসেফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করে। কর্মজীবনের শুরু থেকে একজন সে চরিত্রহীন, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য বিচারক হিসেবে সর্বমহলে নিন্দিত, ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। কর্মজীবনে এমন এমন জায়গায় সে নিয়োগ নিত যেখানে ঘুষ খাওয়া যায় এবং উচ্চ মূল্যে রায় বিক্রি করা যায়। ওই রকম জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ট্রান্সফার হয়ে প্রভূত বিত্ত বৈভবের মালিক হয়েছে এই চুপ্পু। বিচারকের চাকরি থেকে অবসরে যাওয়ার পরে দুর্নীতির মহারানী শেখ হাসিনা তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয়। এইখানে তার কাজ ছিল চাঁদাবাজি করা, এবং চাঁদাবাজি করতো এই আইনমন্ত্রীর সাথে মিলে, হাসিনার আইনমন্ত্রীর সাথে মিলে। ওইখানে তার একমাত্র কাজ ছিল নানা পর্যায়ে ব্যবসায়ীদেরকে দুদকের তদন্ত জালে আবদ্ধ করে কোটি কোটি টাকা আদায় করা সব ব্যবসায়ীরা আমার কথার প্রমাণ দেবে। বিচারকদের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কুখ্যাতি অর্জনকারী এই শাহাবুদ্দিন চুপ্পুকে চোরের রানী শেখ হাসিনা খুব পছন্দ করত। চাকরি জীবনের সকল পর্বে ফ্যাসিস্ট শাসক শেখ মুজিবের মেয়েকে নগদ টাকার বান্ডিল দিয়ে আসতো এই চুপ্পু। তাদের দুইজনের সম্পর্ক ছিল দুর্নীতির অর্থ ভাগাভাগি করার মতো গোপন এবং খুবই ঘনিষ্ঠ। সাংবিধানিক পদ দুদকের কমিশনার হিসেবে সে অবসরে গেলে কারাল রানী তাকে লুট করা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের ব্যবস্থা করে। সেখানে বসে চুপ্পু সারাক্ষণই দেশ লুটকারী এস আলমের নির্দেশ অনুযায়ী সকল ধরনের অন্যায় কার্যক্রম পরিচালনা করত। এই লুটেরের সাথে তার চুরি বাটপাড়ির সম্পর্ক বিচারিক জীবন থেকে শুরু হলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু এই কুখ্যাত ব্যবসায়ীর অপরাধ কর্মের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে। তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর উপরে তদন্ত শুরু করে চুপ্পু তাদের সম্পত্তি, বাড়ি, জমি, ব্যাংক বা কোম্পানির শেয়ার এস আলমের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করত বাংলাদেশের সমস্ত ভিকটিম ব্যবসায়ী। এর প্রমাণ দেবে। সফলভাবে অজস্র অপকর্ম সম্পন্ন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের অন্যতম সহযোগী এস আলমের পরামর্শে চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসায় দেয়। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুঁশ হারায় ফেলছেন। এই চুপ্পু মুজিব বাহিনীর লোক, ট্রেন্ড লোক, মুজিব বাহিনীকে ট্রেন করছে। বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে হাসিনা সব কয়টা ট্রেন্ড লোক, আব্দুল হামিদও ট্রেন্ড লোক। এমন দাগী অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই গণ অভ্যুত্থান, বিপ্লব, শত শত শহীদের আত্মদান, অজস্র মানুষের অঙ্গহানি, অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে। পতিত সরকারের রাষ্ট্রপতি চুপ্পু, ডিজিএফআই এর মহাপরিচালক খুনি মেজর জেনারেল হামিদ এবং কুখ্যাত ব্যবসায়ী একে আজাদকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া থেকে দূরে সরায় দিতে হবে। তা না করতে পারলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে। এই বিপ্লবকে আর জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে না এই তত্ত্বাবধায়ক। শাহাবুদ্দিনকে সরতেই হচ্ছে, সরে যেতেই হচ্ছে, তাকে পদত্যাগ করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে। কোন প্রক্রিয়ায় তাকে সরানো হবে, নিশ্চয়ই সেগুলো নিয়ে ভাবনা রয়েছে। এরই মধ্যে আমরা একটি গুজব শুনতে পেয়েছিলাম যে তিনি পদত্যাগ করেছেন, যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন না, তিনি পদত্যাগ করেননি এবং তাকে জড়িয়ে একটি গুজব ছড়ানো হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়েছেন, তার পাইক পেয়াদা, সৈন্য সামন্ত, সামনের সারির এবং এমপি, মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের যে আওয়ামী লীগ নেতারা, তারা তো আত্মগোপনে রয়েছেন, তারা পালিয়ে গেছেন। সরকারি কর্মকর্তা যারা ছিলেন হাসিনার একান্ত অনুগত, তার যত গুম খুনের যত কাজ সামরিক কিংবা বেসামরিক পর্যায়ে যারা কাজ করেছেন, তাদেরকেও
একে একে আটক করা হচ্ছে, বিচারের মুখোমুখি নিশ্চয় করা হবে। সেই জায়গা থেকে শাহাবুদ্দিন আহমেদকেও পদত্যাগ করতে হবে। এবং এই শাহাবুদ্দিন আহমেদকে কেন, কি কারণে রাষ্ট্রপতি করা হয়েছিল সেটিও আমরা কম বেশি জানি। শাহাবুদ্দিন আহমেদ দুদকের কমিশনার ছিলেন, তার আগে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, এবং দুদকের কমিশনার থাকা অবস্থায় তার দুর্নীতি সম্পর্কেও আমরা কম বেশি জানি। কত নিম্ন পর্যায়ের দুর্নীতি তিনি করেছেন সেটি হয়তো আপনারা জানেন না। তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, তিনি বিভিন্ন গণমাধ্যমের মালিক পক্ষের কাছে চিরকুট পাঠিয়ে দিতেন। শুধু গণমাধ্যমের মালিক না, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চিরকুট পাঠাতেন। তিনি বিদেশ ভ্রমণে যাবেন, তার এত ডলার দরকার, এই ধরনের একটি চিরকুট পাঠিয়ে দিতেন। চাঁদাবাজি, স্রেফ চাঁদাবাজি, নিম্নমানের চাঁদাবাজি, এই অবস্থাতে কোনো ব্যক্তি করতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবং তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, এই যে কতটা অনুগত শেখ হাসিনার, তার একটি উদাহরণ যদি দিই। যখন বিশ্ব ব্যাংক থেকে একটি দাবি তোলা হলো, যদিও সেটি নিয়ে একটা তুমুল বিতর্ক রয়েছে, অবশ্যই সেটি সুইজারল্যান্ডের একটি আদালত সম্ভবত বলেছিল যে না, এটি নিয়ে কোনো দুর্নীতি হয়নি। যাই হোক, যখন বিশ্ব ব্যাংকের থেকে একটা দাবি করা হলো, শর্ত দেওয়া হলো যে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, তৎকালীন যোগাযোগ মন্ত্রী, তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। সেই সময় দুদকের কমিশনার ছিলেন এই শাহাবুদ্দিন আহমেদ, এবং তিনি পরবর্তীতে সেটা বলেছেন, কত নির্লজ্জ একজন ব্যক্তি। তারপর তিনি বলেন যে আমি তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে দেয়নি। আচ্ছা, সৈয়দ আবুল হোসেন সৎ হতেই পারেন, আবার কোন কোন সৎ ব্যক্তির বিরুদ্ধে তো অভিযোগ উঠতেই পারে, সেটা তো তদন্ত হওয়া দরকার। তিনি তদন্তই করতে দেননি। মানে কত সুন্দরভাবে আনুগত্যের সব ধরনের পরীক্ষা দিয়ে যাওয়া। এর আগে আপনাদের জানিয়েছি, বা আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, যে বাংলাদেশের দুর্নীতির অন্যতম শিরোমণি এস আলম, তাকে ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন, তাকে নাকি তিনি রাষ্ট্রপতিও বানিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, একজন মানুষ কতটা মেরুদণ্ডহীন না হলে এমন কথা বলতে পারে। রাষ্ট্রপতি হিসেবে তার নাম যখন প্রজ্ঞাপন হিসেবে জারি করা হলো, তখন তিনি গণমাধ্যমকে বলছেন যে আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি প্রধানমন্ত্রী পা ছুঁয়ে সালাম করতে যাই, তিনি আমার সালাম নেন না। আমি যতবারই তার কাছে যাই, তিনি একটু দূরে দূরে থাকেন। একটা মানুষ রাষ্ট্রপতি হয়ে গেছে, শপথ নেওয়া বাকি, শুধু নাম প্রজ্ঞাপন, তার নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন যে আমি তার পা ছুঁয়ে সালাম করতে যাই। মানে কতটা গদগদ যে তাকে রাষ্ট্রপতি করা হয়েছে, কতটা কৃতজ্ঞ তো থাকতেই পারে। এবং তিনি তো স্বপ্নও ভাবেননি যে তিনি রাষ্ট্রপতি হবেন। সেই জায়গা থেকে এই কাজগুলো করেছেন। তার পদবী সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই, রাষ্ট্রপতি পদটির মর্যাদা কতখানি। প্রধানমন্ত্রী পা ছুঁয়ে সালাম করতে চান, সেটি আবার হাত ঢোল পিটিয়ে তিনি উচ্চারণ করেন। এবং নিঃসন্দেহে এমন একজন মেরুদণ্ডহীন, নপুংস, চরমভাবে অনুগত একজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে প্রয়োজন ছিল শেখ হাসিনার। তিনি সেটি করেছেন। কি প্রয়োজন ছিল? শেখ হাসিনা জানতেন যে ভবিষ্যতে কি হতে পারে, কত দূর যেতে পারে। তিনি স্বৈরচারিত্বের শেষ সীমা পৌঁছে গিয়েছিলেন। তিনি জানেন যে কিভাবে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। হয়তো শেষটা যেমন হয়েছে তার, সেটি হয়তো তিনি নিজেও কল্পনা করেন। তবে একটা চরম ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি তাকে হওয়া লাগতে পারে, সেটা তিনি অনুভব করেছিলেন। এই জন্য চরম অনুগত এরকম একজন নপুংসক মানুষ তার প্রয়োজন ছিল। এই জন্য তাকে বসিয়েছেন। এবং শোনা যায় যে কোনো পরিস্থিতির জরুরি অবস্থা ঘোষণার একটি টার্গেট অনেক আগে থেকে তার ছিল। সেই সব জায়গা থেকে এবং আরো অন্যান্য অনেক বিষয়ে যাতে কেউ বিট্রে করতে না পারে, ঠিক তেমনই একজন মানুষকে তার দরকার। সেই হিসেবে তাকে বেছে নেওয়া। এখন বিষয় হচ্ছে যে তিনি কোন প্রক্রিয়ায় পদত্যাগ করবেন। খুব স্বাভাবিক, যেটি আমি বুঝি, তিনি চলে গেলে তো একজন রাষ্ট্রপতি পদে কাউকে না কাউকে থাকতেই হবে। তাহলে কে নিয়োগ দিবে? এখন তার প্রধানমন্ত্রী নেই, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে কেউ রাষ্ট্রপতি হবেন, সর্বসম্মতিক্রমে সংসদের মাধ্যমে সেই সংসদও তো নেই। তাহলে যদিও সংসদ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়, তবে সেই সংসদের কার্যকারিতা তো নেই। কারা তাকে অন্য কাউকে রাষ্ট্রপতি হিসেবে সম্মতি দিবে বা কে দলীয় প্রস্তাব, সবই তো একটা হজবরল অবস্থা। সেই জায়গা থেকে আমার মনে হয় যে তিনি থাকতেই একজন উপরাষ্ট্রপতি নিয়োগ দিবেন এবং
তিনি পদত্যাগ করবেন প্রধান বিচারপতির কাছে। পদত্যাগ করার পরে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন। খুবই সিম্পল বিষয়, আমার কাছে এটাই মনে হয় এবং সেটাই সম্ভবত হবে। এখন কথা হচ্ছে তাকে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? কোথায় বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে? কোথায় বলে দেওয়া আছে? সংবিধানে তো বলে দেওয়া নাই। তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন? তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে? তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন, এটার কনসিকোয়েন্স কি? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে? স্পিকার নেবে? বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাবার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন, এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে। তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন? স্পিকার তো রিজাইন করেছে, তাহলে উনিই থাকবেন? তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে, সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল? তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে? সেটা কি ন্যায্য? অদূর ভবিষ্যতে কোনো দিন বিচারপতি খায়রুল হকের মতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো, নিজামুল হক নাসিমের মতো, ওয়াইদুল হাসান শাহিনের মতো, হাসান ফয়েজ সিদ্দিকী, মাহমুদুল হাসানদের মতো বেঈমান, গাদ্দার, দলদাস, অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে, এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা। তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই? কি করা দরকার আমাদের? এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য, যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত। এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। এটা আমাদের দাবি আকারে পেশ করছি। আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে, এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক কোনো এই মুহূর্তে কোনো ভিত্তি নাই। এটা কোনো আইনের দ্বারা অনুসৃতও হয়নি। তো এখন কিসের ভিত্তিতে হয়েছে? এটা পাবলিক কনসেনসাসের ভিত্তিতে, যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেনসাসে পৌঁছেছে, এটার ভিত্তিতেই তারা রান করছে। তো এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার, তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি। আজকে আমাদের এই আয়োজনের অর্থ এই নয় যে সরকারকে অবৈধ ঘোষণা করা, এটার অর্থ এটা সেফগার্ড হিসেবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বিপ্লবের সরকার যেন ব্যর্থ না হয়। এই পরবর্তীতে কোনো বিচারকগণ বা কোনো এসে যেন বলতে না পারে যে আপনাদের কোনো আইনি বৈধতা ছিল না। তো এটার জন্যই তাদের কিছু মেজার্স নেওয়া দরকার। এখন এটা কিভাবে করা যেতে পারে? এটাকে আপনার বর্তমান সংবিধানের আলোকে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স পাস করতে পারে। তো বর্তমান প্রেসিডেন্ট তিনি যদি একটা অর্ডিন্যান্স আকারে পাস করেন, এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি অর্ডিন্যান্স পাস করে এটাকে বৈধতা দেয় তাহলে কীভাবে হবে? শপথ তো গ্রহণ করেছে গত মাসের 8 তারিখে, আজকে তো সেপ্টেম্বর হয়ে গেছে। আইনের একটা বিধান আছে যে কোনো অর্ডিন্যান্স বা কোনো আইন পাস করে এটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায়। আজকে আইন তৈরি করেছে কিন্তু পেছন থেকে কার্যকর হবে এরকম একটা ব্যবস্থা আছে। যারা আইনজ্ঞ আছেন তারা জানেন বিষয়টি। তো আজকে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স পাস করে এটাকে যদি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয় তাহলে এটার আইনি বৈধতা লাভ করবে। তা আমরা মনে করছি যে অতি শীঘ্রই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অর্ডিন্যান্স জারি করা উচিত এবং এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে একটা। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখলেন। আসলে রাষ্ট্রপতি ভারতের এজেন্ট এবং হাসিনা সরকারের খেলার পুতুল ছিল। তাকে শেখ হাসিনা যেভাবে ইচ্ছা তাকে দিয়ে কাজ করিয়ে নিত। রাষ্ট্রপতি পদ পাওয়ার পর তিনি নাকি শেখ হাসিনার পা ধরে সালামও করেছিলেন। এরকম একজন কাণ্ডজ্ঞানহীন যে নিজের মর্যাদা বুঝে না এবং সরকারের সাথে বিভিন্ন অন্যায় কাজে যুক্ত ছিল এবং সরকারকে অন্যায় কাজে বিভিন্নভাবে সাহায্য করেছিল, এরকম একজন এজেন্ট এই রাষ্ট্রপতি যে কোনো সময় শেখ হাসিনার নির্দেশে ডক্টর ইউনূসের উপর বিষ দাঁত বসিয়ে দিতে পারে। তাই এই রাষ্ট্রপতির দ্বারা কোনো কিছু হওয়ার আগে তাকে পদত্যাগ করতে হবে। দর্শক, এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।